মাসের সন্তান গর্ভে নিয়ে যে মেয়েটি ফ্লোরে ঝাড়ু দিচ্ছে সে আমার আদরের ছোট মেয়ে মেরি। সেদিনের আমার দুষ্টু মিষ্টি আর লক্ষ্মী সোনা ছোট্ট মেয়েটাকে আজ এভাবে তার শ্বশুর বাড়িতে ঝিয়ের মতো কাজ করতে দেখব সেটা কখনো কল্পনাও করিনি আমি। ও 6 মাসের গর্ভবতী, তাই ওর মা ওর পছন্দের নাস্তা বানিয়ে হটবক্সে করে আমাকে দিয়ে ওর শ্বশুর বাড়ি পাঠালো। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল টিপলাম। এমন অসময়ে কলিং বেলের আওয়াজে সে ধারণাও করেনি যে আমি আসতে পারি, কোনো খবরও দেইনি আগে। তাই কলিং বেল বাজানোর পর ঝাড়ু হাতে দরজা খুলে দিতে এলো। আমার উপস্থিতি টের পেয়ে ঘাবড়ে যায় মেরি। তড়িঘড়ি করে হাত থেকে ঝাড়ুটা রেখে দেয় ও। শাড়ির আঁচল দিয়ে নাক মুখের ঘাম মুছতে মুছতে এগিয়ে আসে আমার দিকে। চোখে মুখে তার বিস্ময়, সাথে ভুবন জড়ানো আনন্দের ছাপ। এসেই পা ছুঁয়ে সালাম করে আমার সামনে দাঁড়িয়ে বলে ওঠে, আরে বাবা, হঠাৎ এ সময় কি করে আসলে? কেমন আছো তুমি? বাড়িতে মা, দাদা, বৌদি কেমন আছে? আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম, মুখে কোনোই কথা আসছিল না। এমন সময় ভেতরের রুম থেকে তার শাশুড়ি বলল, ও জমিদারের বেটি, এতক্ষণ লাগে এইটুকু ঘর ঝাড়ু দিতে? তা বাবা মা কি কাজ টাজ না শিখিয়ে আমার ছেলের গলায় ঝুলিয়ে দিয়েছিল তোমায়? ঝাড়ু দিয়া শেষ করে তাড়াতাড়ি এসে এখান থেকে প্লেটগুলো নিয়ে যাও। আয়াত আসার আগে গোসল করে ফ্রেশ হতে হবে। আমার ছেলে যেন আবার এসব এসে না দেখে। পুরো বিষয়টা আমার কাছে দিবালোকের ন্যায় পরিষ্কার হয়ে গেল। তার মানে আয়াত এসব বিষয়ে কিছুই জানে না। তার অজান্তে আমার মেয়েটাকে দিয়ে বাসার সকল কাজ করানো হয়। রক্ত মাথায় উঠে গেল আমার। মেরিকে বললাম, ঝাড়ুটা নিয়ে কাজ করা শুরু কর, আমি দাঁড়াচ্ছি। আমার মুখে এমন কথা শুনে ও অবাক হয়ে আমতা আমতা করে বলল, এটা কেন বলছো? আমি তো এমনিতে এটা নিয়ে একটু কাজ করে দেখছিলাম। আমি এত সব কাজ করি না, সব কাজ এখন মাই করেন। বুঝতে পারলাম শাশুড়িকে আমার কাছে বড় করার জন্য আমার মেয়ে মিথ্যে বলছে। রাগান্বিত স্বরে বললাম, যা বলেছি তা কর, আমি দাঁড়াচ্ছি। মেরি ঝাড়ু দিতে লাগলো আর আমি পকেট থেকে মোবাইল বের করে ওর কষ্ট করে ঝাড়ু দেওয়াটা ভিডিও করতে লাগলাম। সেই ছোটবেলা থেকে মেরিকে কোলে পিঠে করে বড় করেছি। বড় বাবা হয়েও সবসময় বন্ধুর মতো ওর পাশে থেকেছি। আদর, স্নেহ, মমতার ভালোবাসা কখনো কোনো কমতি দেয়নি ওর ক্ষেত্রে। আমাকেও ছোটবেলা থেকে যেমন ভালোবাসতো, ভরসা করত, তেমনি ভয়ও পেত। কখনোই আমার অবাধ্য হতো না। এবারও চুপচাপ সুবোধ বালিকার মতো ঝাড়ু দিতে লাগলো। আমি মিনিট 3 একটি ভিডিও বানালাম ওর কাজের। এরপর এগিয়ে গিয়ে সোফায় বসিয়ে দিলাম ওকে। ঝাড়ুটা নিজ হাতে নিলাম। গোটা রুম ভালো করে আমি নিজে ঝাড়ু দিলাম। আমি আবার এসবে ওস্তাদ। আমার নতুন নতুন বিয়ে হওয়ার পর থেকে স্ত্রীকে কখনো ঘরের সব কাজ একা করতে দিতাম না। অফিস থেকে এসে তাকে কাজে সহযোগিতা করতাম। চোখের পলকে রুমে সবগুলো কাজ করে ফেললাম। মেয়ে আমার বিস্ময় হয়ে শুধু দেখেই যাচ্ছে। কিছুক্ষণ পর ভদ্রমহিলা আবার চেঁচালো, মেরি। মেরি কথা বলতে চাইলেও ওকে থামিয়ে দিলাম। ওই রুমটার ভেতরের দিকে। এদিক থেকে খুব জোরে কথা না বললে সেখান থেকে শোনা যাবার কথা নয়। তাই আমাদের কথোপকথন শোনেননি তিনি। মেরিকে বললাম, এখানে চুপচাপ বসে নুডলসগুলো খেয়ে নে, মা বানিয়ে পাঠিয়েছেন। তুই তোর মায়ের হাতে রান্না করা নুডলস খুবই পছন্দ করিস, তুই খা, আমি আসছি। আমি এগিয়ে গেলাম ভেতরের দিকে। দরজায় নক করলাম। হুট করে তো আর কারো রুমে ঢোকা যায় না, এটা আদবেরও খেলাফ বটে। ভেতর থেকে অনুমতি এলো, এসো নবাবজাদি। ঢুকলাম রুমে। তিনি খাটের উপরে হেলান দিয়ে পা টেনে বসে পানের বাটা থেকে পান বানাচ্ছিলেন। আমি এমন একটা পরিবেশে আর সালাম দিলাম না, সরাসরি সামনে গিয়ে দাঁড়ালাম। তার চোখে এখন আমি আর মেরির বাবা নই, যেন জমদূত। ওনার চক্ষু চরক গাছে রূপান্তরিত হয়ে গেল। তাই এখান থেকে কি কি নিয়ে যেতে হবে দয়া করে যদি বলতেন। আপনি আসবেন তা বলে আসবেন না, এ কেমন ভদ্রতা? যদি অনুমতি দেন তাহলে একটু বসতে চায়। উনি পা গুটিয়ে নিয়ে বললেন, হ্যাঁ বসুন। বললাম, মেয়ের বাড়িতে মেয়ের বাবা আসবে, অনুমতি নিয়ে আসতে হবে কেন? জানেনই তো আমার স্বামী নেই, একমাত্র ছেলে এই সময় অফিসে থাকে। ঘরে আমরা বউ শাশুড়ি দুজন। এই মুহূর্তে একটা পুরুষ মানুষ ঘরে আসলে যে কেউ মাইন্ড করতে পারে। অন্য কেউ হলে হয়তো বা মাইন্ড করতে পারতো। যেহেতু আমি মেরির বাবা এবং আপনি সম্পর্কে আমার বেআইন হন, সুতরাং এখানে কেউ মাইন্ড করার প্রশ্নই আসে না। আপনার সাথে ঝগড়া করার কোনো মন মানসিকতা এখন আমার নেই। যদি থাকতে চান তাহলে গেস্ট রুমে গিয়ে বিশ্রাম করুন। আর চলে গেলে মেয়েকে কি কান পড়া দিতে এসেছেন ওটা দিয়ে চলে যান। বুঝতে পারলাম ভদ্র মহিলার আসল রূপ আমার সামনে ধরা পড়াতে উনি আমাকে সহ্য করতে পারছেন না। তাই আমিও বললাম, মনে করেছিলাম মেয়ের বাড়িতে এসে 2-1 দিন থাকবো, কিন্তু মেয়ের এমন পরিস্থিতি দেখে আর 2-1 ঘন্টাও থাকতে ইচ্ছে করছে না। মন চাচ্ছে এক্ষুনি মেয়েকে নিয়ে চলে যায়। মেয়েকে নিয়ে চলে যায় মানে? আপনি আপনার মেয়েকে নিয়ে চলে গেলে এই সংসারের সমস্ত কাজকর্ম কে করবে শুনি? আমি আর নিজেকে সামনে রাখতে পারলাম না। বললাম, আপনার সংসারে কি আমার মেয়েকে ঝিয়ের কাজ করার জন্য পাঠিয়েছি? সংসারের কাজ ঘরের বউ করলে ঝি হতে যাবে কেন? অবশ্যই সংসারের কাজ ঘরের বউ করবে, কিন্তু সে যেহেতু 6 মাসের অন্তঃসত্ত্বা, সুতরাং তাকে দিয়ে কাজ করানোটা যেমন চিকিৎসা বিজ্ঞানে নিষেধ, তেমনি অন্যায়ও বটে। মেরির শাশুড়ি আর কোনো কথা না পেয়ে বলল, আয়াত অফিসে আছে, সে ঘরে ফিরলে তাকে বলে নিতে হয় নিয়ে যান।
বলেই মেরির শাশুড়ি খাট থেকে নেমে চলে গেল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে কিছুক্ষণ আগে আমার মেয়ের রুমের ঝাড়ু দেওয়ার ভিডিওটা আয়াতের কাছে পাঠিয়ে দিলাম, কারণ আমি জানি সে অফিস থেকে আসার সাথে সাথে তার মা তাকে উল্টোপাল্টা বুঝিয়ে হয়তোবা মেরিকে আমার সাথে নিতে দেবে না। ভিডিওটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিলাম। আয়াত তখন অফিসে বসে কাজ করছিলেন। আজ বৃহস্পতিবার হওয়াতে আয়াতের কাজের চাপটা একটু বেশি ছিল। এমন সময় পাশে রাখা মোবাইলের মেসেজের টোনটা বেজে ওঠাতে আয়াত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে মোবাইলটার দিকে তাকালেন। তারপর টেবিলে আগে থেকেই রাখা পানির গ্লাসটা নিয়ে ঢকঢক করে পানিগুলো পান করতে লাগলেন। পানি পান করা শেষে খালি গ্লাসটা রেখেই মোবাইলটা হাতে নিলেন। দেখলেন হোয়াটসঅ্যাপে আমার মেসেজটা অন করে ভিডিওটা দেখেই আয়াতের চোখ ছানাবড়া হয়ে গেল। আয়াত কিছুতে বিশ্বাস করতে পারল না তার 6 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী এত বড় ফ্ল্যাট ঝাড়ু দিচ্ছে। আয়াতের কেমন যেন বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ মাস 2 আগে প্রথম চেকআপের সময় মেরিকে নিয়ে যখন আয়াত ডাক্তারের চেম্বারে বসেছিলেন, তখন ডাক্তার বিজয় ভৌমিক মেরির রিপোর্টগুলো দেখে বলেছিলেন, এটা কি আপনার প্রথম বাচ্চা? জি ডাক্তার সাহেব, এটা আমাদের প্রথম বাচ্চা। ডাক্তার বিজয় ভৌমিক বলল, প্রথম বাচ্চার ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকতে হবে। এছাড়া গর্ভের ভ্রূণ কন্ডিশন অতটা সুবিধার না। খুব সেফলি চলাফেরা করবেন, ভারী কাজ মোটেও করাবেন না, আর ভালো ভালো রক্ত বৃদ্ধিকারক এবং পুষ্টিদায়ক খাবার খাওয়াবেন। যতটুকু পারেন রেস্টে থাকবেন। 7 মাসে এসে আরেকবার চেক আপ করিয়ে যাবেন। এমনিতে তো আপনার আর কোনো সমস্যা হয় না, তাই না? জ্বর ভাব লাগে, তবে বমিটা আগের মতো হয় না। মুখে অরুচি এবং অনিদ্রা। সাধারণত কনসিভ করার 3 মাস পর্যন্ত বমির সমস্যা হয়। এরপর বমিটা বন্ধ হলেও শরীরের তাপমাত্রা বৃদ্ধি, অরুচি এবং অডিমা হতে পারে। তাই চলাফেরা সাবধানে থাকবেন। ভারী কাজ মোটেও করবেন না, তাতে গর্ভের বাচ্চা ক্ষতি হতে পারে। অথচ তারা অবর্তমানে আজ আয়াতের ঘরে সমস্ত কাজ করছে। আয়াতের বুকটা ধরফর করে উঠল। তাহলে মা কি তাকে ফাঁকি দিয়ে তার বউকে দিয়ে এসব কাজ করাচ্ছে? এটাও বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কারণ সেদিন ডাক্তারের চেম্বার থেকে বাসায় ফেরার পর দরজায় গিয়ে কলিং বেল টিপার সাথে সাথে মা এসে দরজা খুলে দিয়ে জিজ্ঞেস করেছিল, বাবা আয়াত, ডাক্তার বৌমাকে চেক আপ করে কি বলেছে? ডাক্তার বলেছে গর্ভে সন্তানের অবস্থা সুবিধার না, তাই তাকে দিয়ে যেন কোনো ভারী কাজ করানো না হয়। ওকে সম্পূর্ণ রেস্টে থাকতে বলেছে এবং 7 মাসের মাথায় আবারও চেক আপ করতে বলেছে। আমাদের সংসারে আর ভারী কাজ কি আছে? যা আছে তা না হয় আমিই করব। বৌমা কদিন রেস্টেই থাকুক। মায়ের কথা শুনে আয়াত বলেছিল, মা তোমার বয়স হয়েছে, তুমি কি পারবে? তার চেয়ে বরং আমি একটা কাজের বুয়া রেখে দেই। আমাদের কি এমন কাজ? এই সামান্য কাজের জন্য বুয়া রাখার কোনো দরকার নেই। 3 জনের জন্য ভাত রান্না করা, রুম ঝাড়ু দেওয়া আর সংসারের টুকিটাকি কাজ ওসব না হয় আমি সামলে নেব। তোর বউয়ের কোনো কাজ করতে হবে না, ও নিয়ে তুই টেনশন করিস না। আয়াত মেরিকে রেখে রুমের ভেতরে চলে গেল। মেরি যখন রুমের দিকে যাচ্ছিল তখন আয়াতের মা মেরির হাত চেপে ধরে বলল, শোনো বৌমা, ডাক্তার ওসব কথা একদম শুনবে না। তুমি যদি গর্ভ অবস্থায় বসে থাকো তবে গর্ভের সন্তান বেশি বড় হয়ে যাবে। ডেলিভারির সময় তুমিই কষ্ট পাবে। আর যদি বসে না থেকে টুকটাক কাজ করো তাহলে পায়ে ফুলাও আসবে না আর গর্ভের সন্তানও বড় হবে না। ডাক্তার বলেছিল আমি ভারী কাজ করলে বাচ্চার সমস্যা হবে। রাখো তো ডাক্তারের কথা। আমি 3টা মেয়ে 1টা ছেলে প্রসব করেছি, কই একদিনও তো বসে থাকিনি। আয়াত যেদিন জন্ম হয় সেদিন তো আমি উঠোন ঝাড়ু দিচ্ছিলাম। উঠোনের এই মাথা থেকে ও মাথা ঝাড়ু দিতে দিতেই আয়াত যে কখন আমার পেট থেকে মাটিতে পড়ে গেল টেরই পেলাম না। হঠাৎ নাভিতে টান খাওয়ার পর পেছনে ফিরে দেখি আমার আয়াত মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমি তাড়াতাড়ি তাকে কোলে নিয়ে রুমে এসে শাশুড়িকে বললাম, মা তাড়াতাড়ি আত কেটে দিন। কই সেদিন তো আমার আয়াতের কোনো ক্ষতি হয়নি, আজ কেন গর্ভ অবস্থায় কাজ করলে গর্ভের সন্তানের ক্ষতি হবে? তুমি কারো কথা শুনবে না, তুমি আমার কথাই শুনবে। আয়াত সেদিনের পর থেকে মাকে বিশ্বাস করে প্রতিদিন সকালে অফিসে চলে আসে আর বিকেলে গিয়ে দেখে তার বউ খাটে শুয়ে আছে। তাই তার মনে সন্দেহ না আসাটাই স্বাভাবিক। আয়াত ভিডিওটা দেখা শেষ করে পিয়নকে ডাকতে লাগলেন, ফাহিম, এই ফাহিম। ফাহিম এসে বলল, জি স্যার। আয়াত বলল, বড় স্যার কি চলে গেছেন? ফাহিম বলল, জি না স্যার, উনি ওনার রুমে কাজ করছেন। আমার একটু জরুরি বাসায় যেতে হচ্ছে। বড় স্যার যদি জিজ্ঞেস করে বলবে একটু আগেই বের হয়েছি। ও নিয়ে আপনি কোনো টেনশন করবেন না স্যার, আপনি যান, আমি আছি। আয়াত তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে চলে গেল। আয়াত বাসায় এসে ড্রয়িং রুমে দেখলো আমি আর মেরি বসে আছি। আমাকে দেখে সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম বাবা, কখন এসেছেন? আমি কোনো ভনিতা না করে সালামের জবাব দিয়ে বললাম, তোমাকে ভিডিওটা পাঠানোর একটু আগেই। এমন সময় আয়াতের মা এসে বলল, উনি এসেই তো আমার সাথে লঙ্কা কাণ্ড লাগিয়ে বসেছেন। সারাদিন তোর বউ বসে থাকে, এভাবে বসে থাকলে ওর সমস্যা হবে ভেবে ওকে বললাম একটু হাঁটাহাঁটি করো বৌমা। বুদ্ধি করে রুমটা ঝাড়ু দিচ্ছিল, আর তা দেখে তোর শ্বশুর আমাকে ভুল বুঝলো। বলে কি তুই আসার সাথে সাথেই তোর বউকে নিয়ে চলে যাবে। মা শান্ত হও, সব আমি দেখেছি। তুই দেখেছিস মানে? তুই তো সবে মাত্র এলি। আসলে আমি যেসব ভিডিও করে আয়াতকে পাঠিয়েছি সেটা আয়াতের মা জানতো না। আমি বললাম, বিয়ান সাহেবা, আমার ঘরেও ছেলের বউ আছে, সেও বর্তমানে 4 মাসের অন্তঃসত্ত্বা। একটু দাঁড়ান, আমি তাকে কিভাবে রেখেছি সেটা দেখাচ্ছি। বলেই পকেট থেকে
থেকে মোবাইলটা বের করে আমার ছেলে নিয়নের বউকে ভিডিও কল দিলাম। কয়েক মুহূর্ত পরে রিসিভ করলো আমার ছেলের বউ তানহা। ওকে দেখা যাচ্ছে বিছানায় বসে আছে। বললাম, কি করছো? কি করব? শাশুড়ি মা এতগুলো ফল এনে দিয়ে বললেন যেন বসে বসে খায়। আমি কি সারাদিন শুধু ফলই খাবো? বলো তো বাবা, তুমি কি কি খাচ্ছ সবগুলো একটু দেখাও তো মা। এই বলে ফোনটা মেরির শাশুড়ির হাতে দিয়ে দিলাম। উনি ফোনটা নিয়ে দেখতে লাগলেন। দেখলেন তানহার সামনে প্লেট ভর্তি আঙ্গুর, আপেল, কমলা। তানহা মেরির শাশুড়িকে দেখে অবাক হয়ে যায়। সালাম বিনিময় করে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। উনার স্বাস্থ্যের খবর নিলেন। আমার ছেলের বউয়ের প্রতি আমার এবং আমার স্ত্রীর এমন সমাদর দেখে মুহূর্তে ভদ্রমহিলা কেঁদে ফেললেন। আঁচল দিয়ে চোখের পানি মুছতে মুছতে বললেন, আমাকে ক্ষমা করে দাও মা। আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো যেন আমার দ্বারা এমন অবিচার আর কখনো না হয়। কথাগুলো বলতে বলতে তিনি ফোনটা এগিয়ে দিলেন আমার দিকে। তানহা বিস্মিত হয়ে গেল। জানতে চাইলো, বাবা উনি হঠাৎ কাঁদছেন কেন? কি হয়েছে? বাড়ি এসে বলবো, এখন রাখছি। তারপর আয়াতের দিকে তাকিয়ে বললাম, ভুল মানুষই করে, তোমার মাও একজন মানুষ। আমি চেষ্টা করেছি উনার ভুল ভেঙে দিয়ে উনাকে শুধরানোর সুযোগ করে দেওয়ার। আশা করছি উনি নিজেকে শুধরে নেবেন। এখন কোনো পদক্ষেপ নেওয়ার আর দরকার নেই। ভবিষ্যতে প্রয়োজন হলে নিও, সেটুকুই করো যেটুকু একজন স্বামী হিসেবে স্ত্রীর প্রতি থাকা দায়িত্ব আর কর্তব্য পালনের দায়বদ্ধতা থেকে করতে হয়। ভদ্রমহিলা মেরিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করলো। বুঝতে পারলাম মানুষটির ভেতরে থাকা মমত্ববোধ আর মনুষ্যত্ব কিছুটা হলেও জাগ্রত হয়েছে। মেরি আমার দিকে বিস্ময়ের নজরে তাকালো। ওর চোখে পানি। সেখানেই যেন লেখা, আমার বাবা কোনো যাচ্ছে তাই বাবা নয়, যেন একটা হীরকখণ্ড। আমি খুবই ভাগ্যবতী এমন একজন বাবা পেয়ে। আমিও মনে মনে বলে উঠলাম, আমার আদরের মেয়েটিকে কেউ কষ্ট দেবে সেটা কিভাবে চুপ করে সহ্য করব? আমি আমার কলিজার টুকরো চোখের পানি আসতে দেব না কখনো। প্রয়োজনে 7 জমিন উলটপালট করে দিতেও আমি কোনো দ্বিধাবোধ করব না। হ্যালো বন্ধুরা, আমাদের সমাজে এমন অনেক শাশুড়ি আছেন যারা তাদের কর্তৃত্ব ফলাতে গিয়ে পুত্রবধূর উপরে অমানসিক নির্যাতন করেন। ছেলের বউকে কখনো নিজের মেয়ে মনে করেন না। সেসব শাশুড়িরা ভুলে যান ওনার মেয়েকে দিয়ে যদি কেউ এমন কাজটি করাতো তাহলে ওনার কেমন লাগতো। তাই আসুন ছেলের বউকে নিজের মেয়ে মনে করি। আমাদের গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিন। এরকম মজার মজার গল্প আরও পেতে আমাদের পেজটি ফলো করে রাখুন। গল্পটি ভালো লাগলে আপনার ফেসবুকে শেয়ার করে দিন। ধন্যবাদ।